এখনো অবধি আমি আমার লাস্ট ভিডিও যেটা পার্ট 4 ছিল সেখানে আমি বলেছি কিভাবে পেট্রোডলারকে ইউজ করে সৌদি আর মিডল ইস্ট এরা ভারত আর ভারতীয় উপমহাদেশে হার্ড লাইন ইসলামিক থট প্রসেসকে ইনজেক্ট করলো, কিভাবে র্যাডিকালাইজড করলো। এইবারে এরপরে এরপরে আমি গালফ কান্ট্রিজে কিভাবে র্যাডিকালিজম ছড়ালো, তারপরে আমি আগের ভিডিওতে ওয়াহাবি থট প্রসেস বলে যেটা বলেছিলাম সেই ওয়াহাবিটা কি, হার্ডলাইন রিলিজিয়াস থট প্রসেস কি, সেগুলো বলবো। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পাকিস্তানের কাছে তো কোনো ক্রুড অয়েল ছিল না, তো পেট্রোডলার ইনকাম করার কোনো রাস্তাও ছিল না। তো সেই ক্ষেত্রে পাকিস্তান কিভাবে এপিসেন্টার অফ টেরোরিজমে পরিণত হলো, কখন, কিভাবে, কোথায়, সেই নিয়ে আলোচনা করব। আর সেটা আলোচনা করতে গেলে কোল্ড ওয়ার না বললে হবেই না। কোল্ড ওয়ার নিয়ে কথা বলতে হবে, কারণ কোল্ড ওয়ারের কিছু ঘটনা না বললেই নয়। আর কোল্ড ওয়ারটা এমন একটা ঘটনা ছিল যেটা না জানলে, না বুঝলে, যে কখন পৃথিবী ইউনিপোলার হয়েছে, মানে শুধুমাত্র ডলার ডিপেন্ডেন্ট হয়েছে, সেটা বোঝা যাবে না। ইউনিপোলারিটি না বুঝলে আজকে কেন আবার পৃথিবীর সব দেশ ইউনিপোলার থেকে সরে গিয়ে মাল্টিপোলারিটির দিকে যাচ্ছে, তারপর ডলারের থেকে ডিপেন্ডেন্সি হাটিয়ে দিচ্ছে, সবাই ডলারাইজড হয়ে যাচ্ছে, যেরকম আরও অনেক ঘটনা আছে। যেরকম আইটি ওয়ার্ল্ডকে কেন বুম করানো হলো, অন্য অন্য সেক্টর মানে ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স, তারপর ফার্মিং, এগ্রিকালচার, এই ধরনের সেক্টরগুলোকে দাবিয়ে দিয়ে আইটিকে কেন বুম করানো হলো, চায়না কখন এবং কেন ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হলো, এই সমস্ত কিছু না বললে, কানেক্ট করে দিলে আজকের দিনে কেন কি ঘটছে, কি কারণে, এই সমস্ত কিছু কানেক্ট করা যাবে না। ভারতবর্ষ রিসেন্টলি যে যে কান্ট্রির সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, ভারতবর্ষ অ্যানাউন্স করেছে এই কদিন আগে যে এখন থেকে ট্রেড কিন্তু ডলারে করার দরকার নেই, রুপিজেই করা যাবে। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি, কেন হলো, ডলারের জায়গায় রুপিজে কেন করা যাবে লোকাল কারেন্সি, এই সমস্ত কিছু আমাদের বুঝতে হবে। ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এদিকে ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মানে আমেরিকা আর তার অ্যালায়েন্স কান্ট্রিজরা, আর ওদিকে হচ্ছে কমিউনিস্ট ইস্টার্ন ওয়ার্ল্ড মানে সোভিয়েত রাশিয়া আর তার অ্যালায়েন্স কান্ট্রিজরা, এই দুটো ভাগের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকতো যে কে বড় আর কে পৃথিবীকে শাসন করবে। তো এই কোল্ড ওয়ার যখন পিক পয়েন্টে ছিল তখন আফগানিস্তানের মাটিতে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ চলেছিল 79 থেকে 89 অবধি, যার ফলে ইউএসএসআর আমরা সবাই জানি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এইবারে প্রশ্ন হচ্ছে যে এতে গালফ কান্ট্রিজের কি ভূমিকা ছিল। তো এই কোল্ড ওয়ার যখন পিক পয়েন্টে তখন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা কি করলো, যুদ্ধ জেতার জন্য গালফ কান্ট্রিজগুলোর সাথে একটা নেগেটিভ অ্যালায়েন্স তৈরি করলো। তো এর ফলে গালফ কান্ট্রিজরা তাদের যে সমস্ত মুসলিম দেশগুলো আছে এরা নিজেদের যে হার্ড লাইন র্যাডিকালস এদেরকে সেনা হিসাবে পাঠাতে লাগলো আফগানিস্তানের মাটিতে। একই টাইমে পাকিস্তানের র্যাডিকালিজমকেও কিন্তু উৎসাহ দেওয়া হলো, যাতে করে পাকিস্তান থেকে ওই র্যাডিকালসদের, যাদেরকে এরা বলে মুজাহিদিন, তো এদেরকে সেনা হিসাবে যুদ্ধে পাঠানো যায়। তো এর ফলে পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে এরা বেস বানাতে থাকলো, আর একটা কমপ্লিট নেটওয়ার্ক তৈরি হলো এদেরকে এই মিলিট্যান্টদের ফান্ড করার জন্য, যেটা কিনা সমস্ত গালফ কান্ট্রিজ থেকে সেই ফান্ড আসতে থাকলো, আর আমেরিকা থেকে তো অবশ্যই। আর পুরো পাকিস্তানে এডুকেশন সিস্টেম থেকে শুরু করে মিলিটারি সবাইকে, সিটিজেনদের এই পেট্রোডলার আর আমেরিকার ফান্ডের মাধ্যমে র্যাডিকালাইজড করা শুরু করে দিল। এমনকি অন্য দেশ থেকে আসা জিহাদিদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিল। আজকের দিনে দাঁড়িয়েও পাকিস্তানের অনেক মিলিটারি আর ইন্টেলিজেন্স এজেন্সি এরা স্বীকার করে এবং নিজেদেরকে জাহির করে এই বলে যে সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পিছনে তারাই মাস্টার মাইন্ড, তাদেরই হাত রয়েছে। এই কোল্ড ওয়ারের সময় পাকিস্তান যে পরিমাণে ডলার আর আমেরিকার থেকে ফান্ড পেয়েছিল, তো সেই নেশা থেকে আজও বেরোতে পারেনি এই পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্ট তথা ক্ল্যারিক্সরা। এই জন্য আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ডলারের বিনিময়ে পাশের দেশগুলোতে প্রক্সি ওয়ার করে আমেরিকার হয়ে। আর এই পাশের দেশগুলো কারা আমরা তো জানি, আফগানিস্তান, ইরান, ভারতবর্ষ। কখনো আমেরিকা ডলার দিয়ে হিট জব করাচ্ছে, কখনো আবার চায়না পয়সা দিয়ে ভারতবর্ষকে অস্থির করে তুলছে। আর শুধু তাই নয়, সারা পৃথিবীতে মিলিট্যান্ট সাপ্লাইও এই পাকিস্তান করে যাচ্ছে। এই নেশার ফলে আজকের দিনে পাকিস্তান শুধুমাত্র একটা ভাড়ায় কাজ করা দেশে পরিণত হয়েছে।